আজ আমরা আপনাদের এমন একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা দেখাবো যা 2015 সালে মুক্তি পেয়েছিল। বহু শতাব্দী ধরে চীনে খননের সময় অনেক অদ্ভুত জিনিস পাওয়া গেছে। এমন সব হাড়গুলো যেগুলো কোনো পরিচিত প্রাণী নয়, না ডাইনোসরের, এবং হাজার বছর পুরনো মৃতদেহ যেগুলোর চামড়া ও মাংস এখনও অক্ষত রয়েছে। এইসব আবিষ্কার বোঝার জন্য 1978 সালে অধ্যাপক ইয়াং শিয়ালিন কুনলুন পর্বতে একটি বিশেষ দল গঠন করেন, যার নাম ছিল পোস্ট 749। এখন সাল 1979। হুবাই সেই সেনাদের একজন যারা খনন কাজ করছে। কাজ এতটাই কঠিন যে সে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু অধ্যাপকের মেয়ে ইয়াংপিং সবসময় তার পাশে থাকে এবং তাকে সাহস যোগায়। হুবাই যখন প্রথম ইয়াংপিংকে দেখে তখন মনে হয় সে যেন তাকে আগে থেকেই চেনে। তাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক তৈরি হয়, যা থেকে হুবাইয়ের বন্ধু স্যাং শুন খুবই রেগে যায়। একদিন খননের সময় তারা এক বিশাল অজানা প্রাণীর খুলি আবিষ্কার করে এবং তখনই পুরো গুহা কেঁপে ওঠে। এরপর এক প্রবল বিস্ফোরণ ঘটে যা তাদের পুরো ক্যাম্প ধ্বংস করে ফেলে। সেনাপতি হান জুয়াংয়ের নেতৃত্বে সৈন্যরা অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায়, কিন্তু গুহা থেকে কেবল অধ্যাপক ইয়াংপিং এবং কিছু শ্রমিকই জীবিত বের হতে পারে। যদিও এই ঘটনা পুরোপুরি ধ্বংসাত্মক ছিল না, কারণ গুহার ভিতরে একটি নতুন পথ খুলে যায়। এই নতুন পথ অনুসন্ধান করতে অধ্যাপক ইয়াং একটি স্পেশাল টিম পাঠানোর সিদ্ধান্ত নেন। ইয়াংপিং স্বেচ্ছায় যেতে রাজি হয় এবং তাকে দেখে হুবাইও যেতে রাজি হয়। ফলে স্যাংসুন ও তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা গুহার ভিতরে প্রবেশ করে এবং নতুন পথ অনুসরণ করে। কিছুক্ষণ পরে তারা একটি গভীর খাদে পৌঁছায় এবং সেখানে নামার পর তারা দেখতে পায় একটি প্রজাপতির মতো অদ্ভুত প্রাণী উড়ে বেড়াচ্ছে। তারা এক বরফাচ্ছন্ন জায়গায় পৌঁছায় এবং সেখানে আরেকটি বড় গর্ত দেখতে পায়, যেখানে তারা নামার পর এক অনাবিষ্কৃত গুহায় পৌঁছায় যা অদ্ভুত সব প্রাণীদের কঙ্কালে ভরা। তারা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটি রাস্তা খুঁজে পায় যা তাদের পর্বতের বিপরীত পাশে নিয়ে যায়, যেখানে অধ্যাপক ইয়াং হুবাইকে জানান কিংবদন্তি অনুযায়ী এই অঞ্চলে একটি প্রাচীন সাম্রাজ্যের গেট লুকিয়ে রয়েছে, যেটি একটি সিক্রেট এম্পায়ারের সাথে যুক্ত ছিল। তাদের কথোপকথন থেমে যায় যখন সৈন্যরা তাদের বরফে থাকা এক বিশাল এক পায়ের ছাপ দেখায়। অধ্যাপক ইয়াং ও তার দল সেই ছাপ অনুসরণ করে। তারা আবার সেই ছোট উড়ন্ত প্রাণীগুলো দেখতে পায়, যেগুলো এবার কাছ থেকে দেখে বোঝা যায় এগুলো প্রজাপতি নয়, ছিল এক অদ্ভুত বাদুড়। একজন সৈন্য যখন একটি বাদুড় ধরে তার শরীরে নীল আগুন ধরে যায় এবং সে কয়েক সেকেন্ডেই হাড়ে পরিণত হয়। ধীরে ধীরে পুরো টিম বাদুড়দের দ্বারা আক্রান্ত হয় এবং সৈন্যরা গুলি ছুড়ে আত্মরক্ষা করে। এই গুলির শব্দে এক বিশাল প্রাণী ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু সেই কারণে একটি প্রবল ঝড় শুরু হয়। তারা একটি বড় খাদের মুখে পৌঁছে যায়, যেখানে লাফ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অধ্যাপক ইয়াং হুবাই ও তার মেয়েকে একে অপরের সাথে দড়ি দিয়ে বেঁধে দেন, কিন্তু পড়ার সময় দড়ি ছেড়ে যায় এবং তারা নিচে পড়ে যায়। মাসখানেক পর হুবাই যখন একটি ট্রেনে থাকে তখন তার মাথায় ঘুরে কিভাবে সে বেঁচে ফিরল, কারণ অনেক সৈন্য সেই খাদে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা যায় অথবা অনেকজন বরফে চাপা পড়ে। হুবাই যখন খাদের তলদেশে জ্ঞান ফিরে পায় তখন কেবল 4 জন জীবিত থাকে সেখানে: হুবাই, অধ্যাপক ইয়াংপিং ও কাং শুন। তারা যতটা সম্ভব পড়ে যাওয়া সরঞ্জাম জড়ো করে এবং টর্চ জ্বালিয়ে গুহার আরও গভীরে এগোয়। এক পর্যায়ে তারা পৌঁছায় একটি বিশাল গুহার ভেতর, যেখানে একটি বড় টাওয়ার এবং আশেপাশে ধ্বংসাবশেষ ভরাও পুরাতন ভবন দেখতে পায়। অধ্যাপক ইয়াং এই স্থানকে বলেন সিক্রেট প্যালেস অফ কুনলুন এবং জানান এটি একটি 9তলা টাওয়ার যেখানে রাক্ষস জাতীয় প্রাণীদের সিল করা হয়েছিল। এই সেই জায়গা যেটিকে অধ্যাপক ইয়াং বহু বছর ধরে খুঁজে বেড়াচ্ছিলেন। তিনি হাঁটু গেড়ে বসে একটি বেদির উপর রাখে একটি প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বলার সঙ্গে সঙ্গে একটি লম্বা আলোর শিখা ওঠে এবং অসংখ্য বাদুড় বেরিয়ে আসে, যারা পুরো টাওয়ারকে ঘিরে ফেলে। অধ্যাপক ইয়াং বিশ্বাস করেন হুবাই ও তার মেয়ে ইয়াংপিং এই টাওয়ার খোলার ক্ষমতা রাখে, তাই তিনি তাদের ভেতরে পাঠান। যখন তারা হাতে হাত রেখে ভেতরে প্রবেশ করে, টাওয়ারের দরজা খুলে যায় এবং একটি তীব্র আলো চারদিকে ছড়িয়ে পড়ে। সেই আলোর সঙ্গে অনেক আত্মা মুক্ত হয়ে চারদিকে ছড়িয়ে যায়, কিন্তু এই রহস্যময় ঘটনার মাঝেই কাংশুন প্রদীপ নিভে দেয়, কারণ তার মনে হয় এই শয়তানের দরজা খোলা উচিত না। তখন গুহা কেঁপে ওঠে এবং ভেঙে পড়তে শুরু করে। সবাই দ্রুত পালানোর চেষ্টা করে। কাংশুন সবাইকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে। বাদুড়েরা তাকে আক্রমণ করে এবং নীল আগুনে পুড়িয়ে দেয়, কিন্তু তার বিস্ফোরণের ফলে অনেক বাদুড় ধ্বংস হয়ে যায়। তবুও কিছু বাদুড় বেঁচে থাকে এবং দলটিকে তাড়া করে। তারা একটি রাস্তা খুঁজে পায়, কিন্তু সেটা অনেক উঁচুতে। যখন হুবাই বাদুড়দের সঙ্গে লড়ার চেষ্টা করে তখন একটি বাদুড় তাকে কামড়ায় এবং তার কাঁধে আগুন লেগে দেয়।
সঙ্গে সঙ্গে ইয়াংপিং তাকে এক ঝর্ণার ধারে ফেলে দেয় যাতে সে পানিতে পড়ে আগুন নেভাতে পারে। এরপর সে ও তার বাবা নিজে পানিতে ঝাঁপ দেন। পানির নিচে হুবাই এবং ইয়াংপিং একে অপরকে খুঁজে পায়, কিন্তু হঠাৎই একটি বিশাল আকৃতির প্রাণী ইয়াংপিংকে মুখে নিয়ে চলে যায়। হুবাই মনের দিক থেকে ভেঙে পড়ে, কিন্তু তবুও ঠান্ডা পানিতে সাঁতার কেটে কোনোভাবে সে তার ক্যাম্পে ফিরে আসে। সে তার কাঁধের চিকিৎসা করায়, আর অফিসার হান তাকে জানায় যে সবই মৃতদেহ পাওয়া গেছে, শুধু ইয়াংপিং ও অধ্যাপক ইয়াং এর দেহ পাওয়া যায়নি। এখন এই মিশনের একমাত্র বেঁচে থাকা সদস্য হুবাই এখন সিদ্ধান্ত নেয় যে সে এই কাজ আর করবে না এবং বাড়ি ফিরে যাবে। কিন্তু ট্রেনে যাওয়ার সময় তার মনে হয় ক্যাংসুন তার পাশে বসে আছে। এরপর বুঝতে পারে এটা কেবল কল্পনা। এতে তার মন আরো ভারী হয়ে যায়। ট্রেন থেকে নামার পর সে কাউন্টসাইটের একটি ছোট স্টেশনে নামে, যেখানে তার নতুন নিয়োগকর্তা মিস্টার ওয়াং তাকে নিতে আসেন। হুবাই জানত না যে অফিসার হান এবং বিজ্ঞানী চেনটং তাকে খুঁজছে। এখন সাল 1982 এবং হুবাই মিস্টার ওয়াং এর লাইব্রেরিতে কাজ শুরু করে। তার জীবন এখন শান্ত এবং সাধারণ হয়ে উঠেছে। একদিন যখন সে মিস্টার ওয়াং এর সাথে দুপুরে খাবার খেতে যায়, মিস্টার ওয়াং তাকে একটি স্থানীয় রেস্টুরেন্টে নিয়ে যান। সেখানে হুবাই অবাক হয়ে যায় যখন তার শৈশবের বন্ধু ওয়াং কাইশানের সাথে দেখা হয়, যে এখন সেখানে একজন বিনোদনকারী হিসেবে কাজ করছে। হুবাইয়ের সন্দেহ হয় যে মিস্টার ওয়াং তাকে ইচ্ছাকৃতভাবে সেখানে নিয়ে গেছেন। লাইব্রেরিতে কাজ করার সময় হুবাই প্রফেসর ইয়াং এর একটি গবেষণার বই খুঁজে পায়, যাতে ডেমন টাওয়ারের একটি চিত্রও ছিল। তখন সে বুঝতে পারে যে টাওয়ার খোলা সবসময় প্রফেসর ইয়াং এর উদ্দেশ্যই ছিল। তিনি জানতেন যে কেবল হুবাই এবং ইয়াং পিংই এ কাজ সম্পূর্ণ করতে পারে। এই কারণে তিনি সবসময় তাদের একসাথে এবং সুরক্ষিত রাখতে চেয়েছিলেন। এই সময় পোস্ট 749-এ এক্সপ্লোরাররা একটি পুরনো কফিন খুঁজে বের করেন, যার মধ্যে একটি জীবিত মেয়ে ছিল, যে হুবাইয়ের হারিয়ে যাওয়া বন্ধু ইয়াংপিং এর মতো দেখতে। কিন্তু সে নিজেকে শার্লি বলে পরিচয় দেয়। তার কিছু অদ্ভুত ক্ষমতা ছিল যা সে নিয়ন্ত্রণ করতে পারত না, এবং তার ইয়াংপিং হওয়ার কোনো স্মৃতিও ছিল না। এই কারণে দলটি আপাতত তাকে তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়। হুবাই লাইব্রেরিতে প্রফেসর ইয়াং এর বই খুঁজে পেতে থাকে, যার কিছু বিশেষ পৃষ্ঠা তার জন্য আগে থেকেই চিহ্নিত করা ছিল। ওয়াং কাইশানের সাহায্যে সে এই প্রাচীন কিংবদন্তিগুলোতে এত গভীরে প্রবেশ করে যে পুরো মাস কেটে যায় সেগুলো পড়তে এবং বুঝতে। ধীরে ধীরে সে আসল গল্পটি জানতে পারে। এক সময় ছিল যখন ডেমনদের দুনিয়া থেকে একটি মানব জাতি বিদ্যমান ছিল, যাদের পূর্বপুরুষরা শনি গ্রহ থেকে অর্থাৎ সাটান থেকে এসেছে। এই লোকেরা ডেমন এবং মানব উভয়ের সন্তানদের মতো ছিল, এবং সেই টাওয়ারটাই ছিল তাদের উত্তরাধিকার। টাওয়ারের সুরক্ষার জন্য কিছু রক্ষকের প্রয়োজন ছিল, কিন্তু 10,000 বছর আগে এই প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিল, কারণ তখন মানুষেরা ডেমনদের নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু হুবাইয়ের কাছে এখনো কিছু প্রশ্নের উত্তর ছিল না, যেমন তার এবং ইয়াংপিং এর কাছে টাওয়ার খোলার ক্ষমতা কেন ছিল, প্রফেসর ইয়াং সেই টাওয়ারটি কেন খুলতে চেয়েছিলেন, এবং এই রহস্যময় বইগুলো হুবাইয়ের কাছে বা পৌঁছলো কি করে। 3 বছর পর অর্থাৎ 1985 সালে অফিসার হান প্রচণ্ড ধাক্কা খায় যখন তার দল জানতে পারে যে প্রফেসর ইয়াং এখনও জীবিত আছেন এবং পাহাড়ের একটি গুহায় লুকিয়েছিলেন। একই সময়ে পশ্চিম চীনের ওয়ানিয়াল শহরে কিছু রহস্যময় এবং বিশাল মনস্টার আক্রমণ করে। এই প্রাণীগুলো পথে আসে সবকিছু ধ্বংস করে দেয় এবং পিছনে শুধু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু রেখে যায় না। প্রফেসর ইয়াং হানকে বলেন যে এই সব টাওয়ার খোলার ফলাফল হতে পারে, তাই তারাও তদন্তের জন্য সেখানে পৌঁছায়। এই সময় হুবাইয়ের কাঁধের দাগ আবার তীব্র ব্যথা দিতে শুরু করে, এবং যখন সে ডাক্তারের কাছে যায় তখন তার রেকর্ড সিস্টেমে নথিভুক্ত হয়, যার ফলে অফিসার হান তার অবস্থান জানতে পারে। একদিন ব্যথা এতটাই তীব্র হয় যে হুবাইয়ের পিঠ থেকে আগুন বেরোতে শুরু করে এবং তার ভিতর থেকে কিছু অলৌকিক শক্তি জেগে ওঠে। লাইব্রেরির প্রতিটি আসবাবপত্র বাতাসে ভাসতে শুরু করে। তখনই মিস্টার ওয়াং সেখানে আসে, যেন তার কাছে এই সব কিছু স্বাভাবিক, এবং সে জানায় যে বাদুর আক্রমণের পর হুবাইয়ের রক্তে একটি ডেমনিক ফোর্স প্রবেশ করছিল। এখন সেই ফোর্স তাকে ক্ষমতা দিচ্ছে, কিন্তু যদি এটি নিয়ন্ত্রণ না করা হয় তবে সেই শক্তি তাকে ধ্বংস করতে পারে। হুবাই বুঝতে পারে না যে মিস্টার ওয়াং এই সব কিছু কিভাবে জানে, কিন্তু তখনই মিস্টার ওয়াং তার ক্ষমতা ব্যবহার করে পুরো লাইব্রেরিকে একটি পুরনো কবরে রূপান্তরিত করে এবং জানায় যে সে সলিন জাতির প্রিন্স হি এর রক্ষক, যেখানে আরও রক্ষক আত্মা উপস্থিত ছিল, ঠিক যেমন টাওয়ারের কাছে পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে একটি আত্মা কাংসনেরও ছিল। মিস্টার ওয়াং বোঝান যে
প্রিন্স হুবাইয়ের পূর্বপুরুষ ছিল। প্রিন্স মানবজাতির নেতৃত্ব দিয়েছিলেন যখন ডেমনরা উন্নত প্রযুক্তির সাথে পৃথিবীতে রাজত্ব করেছিল। প্রিন্স নিজের শরীর ব্যবহার করে সেই টাওয়ারটি সিল করেছিলেন, যার পর বেশিরভাগ ডেমন পৃথিবী থেকে চলে গিয়েছিল। কিন্তু কিছু ডেমন লুকিয়েছিল এবং মানব রূপ নিয়ে মানুষের সাথে বিবাহ পর্যন্ত করেছিল। এখন এই কারণেই তারা সবাই হুবাইকে চায়, কারণ সে প্রিন্স এর বংশধর এবং কেবল সেই টাওয়ারটি পুনরায় খুলতে পারে, যার ফলে ডেমনরা আবার মুক্ত হতে পারে। অন্যদিকে পোস্ট 749-এ অফিসার হান রেগে যায় যখন সে জানতে পারে যে তাদের দল প্রফেসর ইয়াংকে আবারও হারিয়েছে। কিন্তু তারপরে একটি সুসংবাদ আসে, শার্লি অর্থাৎ ইয়াংপিং জেগে উঠেছে। এখন সে হুবাইয়ের সাথে মিলে তার বাবাকে খুঁজতে চায়। অফিসার হান তৎক্ষণাৎ লাইব্রেরিতে যায় হুবাইকে নিয়োগ করতে, কিন্তু হুবাই প্রথমে মানা করে দেয়, কারণ সে গতকাল মিশনে অনেক লোককে মরতে দেখেছিল। তবে যেই সে জানতে পারে যে ইয়াংপিং এখনও জীবিত আছে, সে সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত পরিবর্তন করে দেয়, কারণ সে ইয়াংপিংকে খুব মিস করছিল। মিস্টার ওয়াং মনে করেন যে এই সিদ্ধান্ত ভুল, কারণ এখন ডেমনরা হুবাইকে ধরতে চায় যাতে সে টাওয়ার খুলতে পারে। কিন্তু হুবাইয়ের মনে এখন একটাই কথা, তাকে এটা বুঝতে হবে এবং যে ইয়াংপিং কিভাবে জীবিত হলো। এবং এখন তো বিস্ট স্পিরিটাস প্রিন্স এর কবরেও আক্রমণ করেছে, তাই কিছু না তো কিছু করতেই হবে। হুবাই লাইব্রেরি থেকে ওয়াং কাইশনের সাথে বের হয়, যে তাকে সাহায্য করতে চাই। দুজনেই উত্তর চীনের দিকে যাত্রা করে, যেখানে তাদের একটি নতুন দলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যারা প্রফেসর ইয়াংকে খুঁজে যাচ্ছিল। বিজ্ঞানী চেন ডং, একজন মহিলা কাউবয়, কিছু সৈনিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়াংপিং। হুবাই যেই ইয়াংপিংকে দেখে তার চোখ থেকে অশ্রুর বন্যা হয়ে যায়। তবে শার্লি অর্থাৎ ইয়াংপিং তার নাম তো চিনতে পারে, কিন্তু সে তার সাথে খুব ঠান্ডা এবং অপরিচিতদের মতো আচরণ করে এবং জোর দেয় যেন তাকে ইয়াংপিং এর পরিবর্তে শার্লি বলে ডাকা হোক। পুরো দল উটের পিঠে চড়ে মরুভূমি অতিক্রম করছিল। কিছুদিন শান্তিতে কাটলো, কিন্তু হঠাৎ তাদের একটি ভয়ঙ্কর ধূলিঝড়ে মুখোমুখি হতে হয়। তারা যত দ্রুত সম্ভব দৌড়ে তা থেকে বাঁচতে চেষ্টা করে, কিন্তু একটি ছোট বিষয় তারা চোখ এড়িয়ে যায়। আসলে তারা সানস্টর্মে আটকে যায়, কারণ তারা একটি অদৃশ্য ফোর্স ফিল্ডের ভেতরে চলে আসে, যা সেই ঝড়কে ওয়ানিয়াল ওয়েল সাইটের ধ্বংসাবশেষ থেকে দূরে রাখে। যখন তারা একটি নিরাপদ জায়গায় পৌঁছায় এবং উট থেকে নামে, তখন তাদের জানতে হয় যে পালানোর সময় যে কিছু লোক হারিয়ে গিয়েছিল তাদের থেকে, এবং তাদের মধ্যে একজন ওয়াং কাইশনও ছিল। তারা দূর থেকে দেখে একটি ওয়ানিয়াল ওয়েলে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তখনই তাদের উপর একটি ডেমন ক্রিয়েচার আক্রমণ করে। তারা সবাই পালিয়ে যায় এবং বিচ্ছিন্ন হয়ে পড়ে। একজন সৈনিক ডেমনের হাতে পড়ে মারা যায়, যখন বাকিরা কোনোভাবে ওয়ানিয়াল সিটি পর্যন্ত পৌঁছায়, কিন্তু সেখানে তাদের আরেকটি ডেমনের মুখোমুখি হতে হয়। সেই ডেমন সবাইকে মেরে ফেলে, শুধু ওয়াং কাইশান এবং তার একজন বন্ধু বেঁচে থাকে। দুজনেই একটি পুরনো সাইকেল খুঁজে পায় এবং তাতে চড়ে ওয়েল সিটির দিকে রওনা হয়, যেখানে তারা অবশেষে বাকি দলের সাথে মিলিত হয়, যারা সেখানে শুধু ধ্বংসাবশেষ এবং মৃত মানুষের লাশই খুঁজছিল। যখন হুবাই ডেমনদের আক্রমণের কথা জানতে পারে, তখন সে চায় যে সবাই অবিলম্বে এই জায়গা ছেড়ে দিক, কারণ সে চায় না যে মাউন্টেন্সে আরেকটি গণহত্যা হোক। কিন্তু চেন ডং এবং শার্লি বলেন যে তারা তাদের মিশন শেষ না করা পর্যন্ত ফিরবে না। তবে তাদের বেশি তর্ক করার সময় ছিল না, কারণ ডেমনরা তাদের খুঁজে বের করে এবং সবাইকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হয়। দলটি নিজেকে সশস্ত্র করে এবং প্রথমে ডেমনকে গুলি করে। তারা মনে করে যে সে মারা গেছে। তারপর তারা দ্বিতীয় ডেমনকে অনুসরণ করতে থাকে, কিন্তু যখন তারা ঘুরে দেখে, তখন দেখে যে প্রথম ডেমন তো অদৃশ্য হয়ে গেছে। যখন তাদের দল ডেমনদের সাথে লড়াই করছিল, শার্লি চুপচাপ একটি পুরনো স্কুলের বিল্ডিংয়ে প্রবেশ করে। হুবাই তার পেছনে যায়। সেখানে ভিতরে সে ঝুলন্ত লাশ দেখতে পায় এবং একটি বড় গর্ত খুঁজে পায়। যখন সে তাতে নামে, তখন সে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ খুঁজে পায়, যা সরাসরি প্রিন্সের সমাধি পর্যন্ত যায়। সেখানে প্রিন্সের সমাধিতে একটি ডেমনও উপস্থিত ছিল, যা হুবাইকে আক্রমণ করে এবং তাকে আহত করে। কিন্তু সে আরও কিছু করার আগে শার্লি সেখানে পৌঁছে যায় এবং তার ক্ষমতা ব্যবহার করে সেই ডেমনকে নিয়ন্ত্রণ করে। শার্লি তার ক্ষমতা দিয়ে অজ্ঞান হুবাইয়ের শরীরকে বাতাসে তুলতে শুরু করে এবং তাকে ধীরে ধীরে একটি কফিনের ভিতরে রেখে তার ঢাকনা বন্ধ করে দেয়। অন্যদিকে শহরে আরও ডেমন চলে আসে, তাই তাদের দল উঁচু বিল্ডিংগুলোর উপরের তলায় গিয়ে লুকিয়ে পড়ে এবং সেখান থেকে সিলভার বুলেটস এবং রকেট লঞ্চার দিয়ে দূর থেকে ডেমনদের আক্রমণ করতে শুরু করে। কিছু ডেমনকে তারা আঘাত করলেও, কিন্তু বেশিরভাগ ডেমনগুলি এড়িয়ে বিল্ডিংগুলোতে ছুটতে শুরু করে। ওই নিজেকে একটি ম্যানিকুইন বানিয়ে ডেমনদের সাথে বাঁচিয়ে নেয়।
তারপর দ্রুত দৌড়ে একটি বাসে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে ওয়াং কাইশান উপস্থিত ছিল। দুজনেই মিলে বাসের ভিতরে ডেমনের আক্রমণ থেকে বাঁচতে চেষ্টা করে, যা ক্রমাগত বাসকে আক্রমণ করছিল। এই সময় হুবাই কফিনের ভিতরে জ্ঞান ফিরে পায় এবং বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে অনুভব করে যে কিছু জাদুকরি ঘটছে তার সাথে। তার সমস্ত ক্ষত নিজে নিজেই খুব দ্রুত সেরে উঠতে থাকে। তখনই মিস্টার ওয়াং এর আত্মা তার সামনে চলে আসে এবং বলে যে এই কফিন প্রিন্সকে আবার জীবিত করতে সাহায্য করবে। তারপর হুবাই অন্ধকারে পড়ে যায় এবং হঠাৎই নিজেকে ডেমন টাওয়ারের সামনে দেখতে পায়। সেখানে সে অবশেষে জানতে পারে যে ইয়াংপিং এর সাথে কি হয়েছিল। যে বিষ তাকে নিয়ে গিয়েছিল সে তাকে একটি জ্বলন্ত শিখার উপর ফেলে দিয়েছিল, যার ফলে তার শরীর পুড়ে যায় এবং সে ডেমন কুইনের নিয়ন্ত্রণে চলে আসে। এখন শার্লি ডেমনদের রানী হয়ে উঠেছে এবং তাদের সবাইকে ব্যবহার করে শহরকে আক্রমণ করছে। বিষ চলে যাওয়ার পর হুবাই টাওয়ারের কাছে যায়, যেখানে সে ডেমন কুইনের আত্মাকে খুঁজে পায়। কুইন জানায় যে ইয়াং পিং ও টাওয়ারের দরজা খুলতে পারত, কারণ সেও তারই বংশধর। কিন্তু কুইন বলে যে সে তার শরীর ছাড়বে না এবং যদি তাকে মারা হয় তবে ইয়াংপিংও মারা যাবে। হুবাই প্রতিশ্রুতি দেয় যে সে অন্য কোনো রাস্তা খুঁজবে। কুইনের এই কথাটি সঠিক মনে হয়, তাই সে হুবাইকে আবার শহরে পাঠিয়ে দেয়। বাসে আক্রমণকারী ডেমনকে দেখে হুবাই তৎক্ষণাৎ অ্যাকশনে আসে এবং তাকে গুলি করে তার বন্ধুদের বাঁচিয়ে নেয়। কিন্তু সে চেন ডং এর জন্য কিছু করতে পারে না, যে একটি বিল্ডিংয়ের ধারে ঝুলছিল। ডেমনরা তখনও তাদের পেছনে পড়েছিল, কিন্তু শার্লিকে টাওয়ারের দরজা খোলাতে হতো। তাই সে হুবাইকে বাঁচানোর জন্য এগিয়ে আসে এবং একটি গাড়ি তুলে ডেমনদের উপর ছুড়ে দেয়, যার ফলে তারা কিছুক্ষণ পিছিয়ে যায়। কিন্তু তাদের বন্ধুদের উপর যে ডেমনরা আক্রমণ করছিল তারা এখনও সেখানেই ছিল এবং শেষ আঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। চেন ডং এতটাই হতাশ হয়ে যায় যে সে তার বন্দুক নিজের মাথায় ধরে নেয়। ঠিক সেই সময় হুবাই শার্লির চোখের দিকে তাকায় এবং তার মনে হয় যে সে আর কখনোই ইয়াংপিংকে ফিরে পাবে না। এই ভেবে সে শার্লিকে 3টি গুলি মারে। যেই গুলি লাগে সব ডেমন ধুলো হয়ে উড়ে যায় এবং ডেমন টাওয়ারও ভেঙে পড়তে শুরু করে। শার্লি স্বীকার করে যে হুবাই একমাত্র মানুষ যে তাকে মারতে পারে। সে তাকে চুম্বন করে এবং তারপর অজ্ঞান হয়ে ইয়াংপিংয়ে রূপান্তরিত হয়। হুবাই তার জন্য কাঁদে, কিন্তু তখনই ইয়াংপিং এর কণ্ঠে শোনা যায়। সে বলে যে সে খুশি যে তাকে আরেকবার দেখতে পেল। হুবাই তার শরীরকে তুলে প্রিন্সের কফিনে নিয়ে যায়, যেখানে সে আশা করে যে তাকে আবারও জীবিত করতে পারে। সে তার সাথে কফিনে শুয়ে পড়ে এবং যখন তার কপাল ইয়াংপিং এর কপালে লাগে তখন সে ইয়াংপিং এর সমস্ত স্মৃতি দেখতে পায়। ইয়াংপিং এর ছোটবেলা থেকেই বিশেষ ক্ষমতা ছিল, যেমন কাউকে জীবিত করে তোলা, কিন্তু তার মা তাকে কখনোই সেই ক্ষমতা ব্যবহার করতে দেননি। যখন সে তার মাকে নীল আগুনে জ্বলতে দেখে তখন সে জানতে পারে যে তার মাও সেই ডেমনদের বংশধর ছিল, যারা মানব রূপ নিয়ে পৃথিবীতে এসেছিল এবং মানুষের সাথে বিবাহ করেছিল। এই কারণেই প্রফেসর ইয়াং সারা জীবন টাওয়ার নিয়ে গবেষণা করেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন যে একদিন তিনি তার মেয়েকে সেই ভয়ঙ্কর ভাগ্য থেকে বাঁচাতে পারবেন। গুহায় যখন তারা পড়ে গিয়েছিল তখন তারা বেঁচে ছিল, কারণ ইয়াংপিং তার ক্ষমতা ব্যবহার করে সবাইকে জীবিত করে তুলেছিল। শেষে ইয়াংপিং হুবাইকে বলে যে সে তাকে ভালোবাসে এবং অনুরোধ করে যে সে যেন তার বাবাকে খোঁজার চেষ্টা কখনো না ছাড়ে। হুবাই তার প্রতিশ্রুতি রাখে এবং তার দলের সাথে উটের পিঠে মরুভূমি ছেড়ে একটি নতুন যাত্রায় বেরিয়ে পড়ে। আর পিছন থেকে একটি বিশাল আকারের বিষ তাদের দূর থেকে দেখছিল। এর অর্থ হলো যে সেই মনস্টারটা এখনও জীবিত আছে। আপনার কি মনে হয় পরের অংশে কি তারা এদের শেষ করতে পারবে?